প্রমাণিত হলো যে বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা কোনো সংস্কার চায় না। আমরা তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করব। অনেকটাই প্রকাশ্যে বাংলাদেশের দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াতের দল একে অপরের সমালোচনায় সরব দুই দলের নেতাকর্মীরা। বিএনপির সঙ্গে 24-এর গণঅভ্যুত্থানের নেতাদের মতপার্থক্য বা রাজনৈতিক দূরত্ব সেটা যে বাড়ছে এটা মোটামুটি পরিষ্কার। আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার খুবই বড় একটা সুযোগ হয়েছে, আর এই কাজটা করছে এখন জামাত। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার কিন্তু জামায়াতে ইসলামের গোপন পরিকল্পনায় কিন্তু আমছালা দুটি হারাচ্ছে বিএনপি। কারণ ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্তের বিপরীতে দাঁড়াচ্ছে বিএনপি নেতাকর্মীরা, যার ফলে কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু এবার ছাত্র নেতারাও কিন্তু সরে গেছেন বিএনপি থেকে। এছাড়াও বিএনপির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর যে বিষয়টি এই মুহূর্তে, সেটি হলো খালেদা জিয়া এবং কি তারেক রহমান দুজনে কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছে, যার ফলে বিএনপির এই বিতর্কিত নেতাকর্মীদের কারণেই কিন্তু এই মুহূর্তে সর্বস্তরের জনগণের আস্থা হারাচ্ছে কিন্তু এই দলটি, যেটা কিন্তু আগামী রাজনীতিতে তারেক রহমানের জন্য মোটেও ভালো কিছু বয়ে আনবে না। তাই দর্শক, আপনাকে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি ভিডিওর একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা শুরুতে ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়টি আগে দেখে আসি। তারেক রহমান নিজেই প্রথম সংস্কারের বিরুদ্ধে মাঠে নামছেন, সংস্কারের বিরুদ্ধে জনমত তৈরি করতে যাচ্ছেন, সরকারকে সংস্কার করতে দিবে না এই ধরনের বার্তা দিচ্ছেন। 5 আগস্টের পর থেকে তারেক রহমান নিজেকে যথেষ্ট সংযত রেখেছিলেন। বিভিন্ন বার্তা বা উল্টোপাল্টা কথাবার্তা বিএনপির অন্য নেতাদের মাধ্যমে বলাতেন, যেমন মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, ঈশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, এদের মাধ্যমে বলাতেন। তারেক রহমান রাজনীতিতে ক্লিন থাকতেন, কিন্তু তারেক রহমান দেখলেন যে যাদেরকে তিনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন তারা পাচ্ছেন না, এই জন্য এখন তারেক রহমান নিজেই দায়িত্ব নিয়েছেন। দর্শক, তারেক রহমান স্পষ্টত প্রথম দিকে কিন্তু কথা বলতো না এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু বাস্তবিক পক্ষে এই সরকারকে ব্যর্থ করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সব বিএনপি করতো, কোনো ধরনের সহযোগিতা করে না, সব ধরনের অসহযোগিতা করে আসছে। সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা তারেক রহমান বলতো। এখন তারেক রহমান বলছে সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে। মানে কি? সংস্কার বাদ, নির্বাচন দিন। আর সংস্কার ছাড়া নির্বাচন মানে কি? কারচুপি নির্বাচন, ভোট ডাকাতি নির্বাচন। তাহলে বিএনপি কি চায় বুঝতে পারছেন? আমরা তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই যে কথাটা, সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে, কেন? সংস্কার হলে সংকট বাড়ে না সংস্কার না হলে সংকট বাড়বে? প্রমাণিত হলো যে বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা কোনো সংস্কার চায় না। তারেক রহমান নিজের এই বক্তব্য, এটা ডক্টর ইউনূস সরকারের উপর মারাত্মক চাপ হিসেবে আমরা দেখতে চাই। নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। তারেক রহমান নির্বাচন ছাড়া রাস্তা আছে কথা তো কেউ বলেনি। তারেক রহমান বলছেন ঝড় বৃষ্টি যাই হোক যথাসময় নির্বাচন হতে হবে। নির্বাচনের কোনো যথাসময় নেই। যথাসময় নির্বাচন হওয়া এটা নিঃসন্দেহে কারচুপির শর্ত জুড়ে দেওয়ার মতো। কারণ নির্বাচন হতে হবে সুষ্ঠু, পরিবেশ থাকতে হবে, পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে হবে, ইনস্টিটিউশনগুলো রিফর্ম করতে হবে, নইলে তো সেটা কোনো নির্বাচনই হবে না। কিন্তু সেই কথাগুলো বলছেন না। সুষ্ঠু নির্বাচন শব্দটা এখন বিএনপি ডিকশনারিতে নেই। এখন তারা বলছে কোনো রাস্তা নেই নির্বাচন ছাড়া, দ্রুত নির্বাচন, সংস্কার আলাপ যত দীর্ঘ হবে সংকট তত বাড়বে। উল্টো কথা, সংস্কার আলাপ যত কম হবে সংকট তত বাড়বে। সংস্কার ছাড়া বিএনপির কথা মতো যদি দ্রুত একটা নির্বাচন দিয়ে দেওয়া হয়, দেশ ধ্বংস হয়ে যাবে। আবার 15-20-25 বছরের জন্য বাংলাদেশ আরেকটা ফেসিবাদের কবলে পড়বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকার কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। এ বলেছে নির্বাচন ছাড়া রাস্তা নেই। সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে বা সরকার বিভিন্ন টেকনিক্যাল কমিটি জনগণের সাথে আলাপ আলোচনা করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা মেথোডোলজি মেনটেন করে সুপারিশমালা তৈরি করেছে। এখন আর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা ইমপ্লিমেন্ট হবে। বরং নির্বাচনের জন্যই তো সংস্কার দরকার, নির্বাচন ছাড়া সম্ভব নয়। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা বলি যে সুষ্ঠু নির্বাচনের জন্যই সংস্কার ওয়াজিব, আর বিএনপি বলছে যে ওই সংস্কারগুলো করবে নির্বাচনের পর। তাহলে তারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারা এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে টাকাটাকি কারচুপি নির্বাচন চায়। এটা তারেক রহমানের বক্তব্য স্পষ্ট। তারেক রহমান আসল উদ্দেশ্য ফাঁস। তিনি আরো বলেন যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি, দেখেন সংস্কারের প্রতি কি ক্ষোভ, সংস্কারের প্রতি কি আক্ষেপ। এই জন্য আমাদের স্লোগান একটাই, সংস্কার না নির্বাচন, সংস্কার, ঢাকা না দিল্লি, ঢাকা। এখন দিল্লি আর নির্বাচন এক মেরুতে, সংস্কার আর ঢাকা এক মেরুতে।
তারেক রহমান এখন দিল্লির সাইডে অবস্থান করছে। সংস্কারের প্রতি কি ক্ষোভ, সংস্কার করতে থাকলে এই হয়, মানে বিরক্ত, সংস্কার বিএনপি চরম বিরক্ত। তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের সব মানুষ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষ একত্র হয়ে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই স্বৈরাচারের সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। এটা কোনো কথা? সংস্কার হলে স্বৈরাচার বলবে কি হবে? বরং সংস্কার তো স্বৈরাচার ফেসিবাদ ঠেকানোর জন্য, যাতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে না পারে, নির্বাচন কারচুপি করতে না পারে। বাংলাদেশে কেউ ফেসিস্ট বা স্বৈরাচার হয়ে ওঠে তো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে, নির্বাচনকে রিস্টোর করে। এটা ঠেকানোর জন্যই তো সংস্কার। তা আপনি কি বলছেন? কোন যুক্তি আছে কোথায়? আচ্ছা, আপনি বিদেশে বলে এগুলো কেন বলেন? একটু দেশে এসে বলেন না, আপনার সাথে জনগণ আছে, একটু দেখি। দেশে তো আসতে পারেন না, বিদেশে বসে আপনার এই কথার কোনো ক্রেডিবিলিটি এখন নেই। কারণ আপনার সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনার সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করার সুযোগ পাবে। হ্যাঁ, ষড়যন্ত্র করবে। কারা করবে জানেন? ষড়যন্ত্র করবে বিএনপি। এই জন্য সংস্কার হলে বিএনপি ষড়যন্ত্রের রাস্তাও বন্ধ হয়ে যাবে। তারেক রহমান বলেন সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবচেয়ে আগে নির্বাচনের প্রয়োজন। নির্বাচন কেমন নির্বাচন? আরে এইটা কি বুঝেন না? সুষ্ঠু নির্বাচনের জন্যই তো সংস্কার প্রয়োজন। আর আমাদের বাংলাদেশে অন্যতম সমস্যাই তো নির্বাচন ব্যবস্থা হাসিনা ধ্বংস করে দিয়েছে। হাসিনার যত অপকর্ম তা তো কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে। সব অপকর্মের বৈধতা দেওয়া হয়েছে কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে, তাদেরকে শুরু করতে হবে। মানে সুষ্ঠু নির্বাচন দরকার নেই। এই যে তারেক রহমানের বক্তব্যটা বিশ্লেষণ করছে, একবারও শুনছেন যে সুষ্ঠু নির্বাচন বলছে না? কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে কারচুপি। সংস্কার কাজে যদি শুরু করতে হয়, সেই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই বাস্তবায়ন কাজ শুরু করতে হবে। এই সেম কথাটা শেখ হাসিনা বারবার বলতেন। সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক এগুলো বলতেন না, বলতেন নির্বাচন। দেরি করার কোনো সুযোগ নেই, সময় মতো নির্বাচন হতেই হবে, সাংবিধানিক বাধ্যবাধকতা, কোনো উপায় নেই। স্পষ্ট ভাষায় শেখ হাসিনা এই কথাগুলো বারবার বলতো। হাসিনা নির্বাচন কমিশনের কথা বলতো, দেরি করার কোনো সুযোগ নেই, সাংবিধানিক বাধ্যবাধকতা, দেশ সংকটে পড়বে, সময় মতো নির্বাচন না হলে 111 আসবে, ষড়যন্ত্র হবে। এই সেম কথাগুলো কি আওয়ামী লীগ বলতো না? দেখলেন আওয়ামী লীগ বিএনপি কিভাবে মিলে যাচ্ছে? খুবই দুশ্চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। কথায় কথায় নির্বাচন, একদম আওয়ামী লীগের মতো। অথচ কেমন নির্বাচন সেটা উত্তর খুঁজতে গেলেই তারেক রহমান সাহেবরা হাসিনা ধরা খেয়ে যায়। তিনি বলেন সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। কাজে আসুন এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, সংস্কার মন্ত্রী সরকার কমিশন তৈরি করেছে, সেটাই হোক না কেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়ার কোনো রাস্তা নেই। এর মানে নির্বাচন সরকারের কমিশনগুলো সংস্কার সুপারিশমালা তৈরি করেছে, এগুলো বাস্তবায়ন ডক্টর ইউনূস সরকারকে করতে দিবে না, নির্বাচন হওয়ার পরে তারা করুক, সংস্কারকে বাধা দিচ্ছে। অথচ আমরা চাই যে ডক্টর ইউনূস সরকার এই সংস্কারগুলো করে সুষ্ঠু নির্বাচন দিক। কিন্তু তারেক রহমান কি চায়? যে এই কমিশন যে রিপোর্ট তৈরি করছে এটা থাক, নির্বাচনের পর তারা দেখবে। আর এটা কি দেখবে আমরা জানি। তারেক রহমান আসল উদ্দেশ্য কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারপরে দেশে আসবেন। অতএব দর্শক, আমাদেরকে সামনে কঠিন পথ পাড়ি দিতে হবে। দেশ ভয়াবহ সংকটের মধ্যে পড়ছে, যে কারণে হাজার হাজার মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ আহত হলো, কিছু হচ্ছে না। মূল যে বিষয়টা, যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, সংস্কার করা, একটা সুষ্ঠু নির্বাচন, সেই রাস্তাই বন্ধ করে দিচ্ছে। অতএব এই কথিত নির্বাচন আমাদেরকে ঠেকাতে হবে, আমাদেরকে সংস্কার করতে হবে, ডক্টর ইউনূস সরকারের পাশে থাকতে হবে, তারপরে ধাপে ধাপে এক্সপেরিমেন্ট করে বা এক্সপেরিমেন্ট হিসেবে ধাপে ধাপে নির্বাচন করতে হবে। প্রথমে ছাত্র সংসদ নির্বাচন, তারপরে স্থানীয় সরকার, তারপরে জাতীয় নির্বাচন। আমাদের এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই সুযোগ বিএনপির কারণে যদি এবার হাতছাড়া হয়ে যায়, তারেক রহমান এইসব উদ্ভর থিওরিতে, দেশ আবার 20-25 বছরের জন্য আর এক ফেসিবাদের কবলে পড়বে। তবে সেই ফেসিবাদ আওয়ামী ফেসিবাদ না, অন্য কোনো ফেসিবাদ। বিএনপির সঙ্গে 24-এর গণঅভ্যুত্থানের নেতাদের যে মতপার্থক্য বা রাজনৈতিক দূরত্ব, সেটা যে বাড়ছে এটা মোটামুটি পরিষ্কার। নাহিদ ইসলাম সর্বশেষ প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি আবারও সেই কোথায় কোথায় মতপার্থক্য, কোথায় কোথায় দূরত্ব, সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আপনি নিজেও ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন মির্জা ফখরুলের দাবির মধ্যে 1-11 ইঙ্গিত আছে। 1-11 সরকারের সময় বিএনপির অভিজ্ঞতা তো সুখের নয়, তাহলে আপনার কেন মনে হলো বিএনপির মহাসচিবের বক্তব্যে 1-11 ইঙ্গিত আছে? জবাবে নাহিদ ইসলাম সেখানে বলছেন যে বিএনপির মহাসচিব যে অর্থে নিরপেক্ষ সরকারের কথা বলছেন, এই সরকার তো যথেষ্ট নিরপেক্ষ। সরকার বিএনপির সঙ্গে এক ধরনের আলোচনার মধ্য দিয়ে বড় সিদ্ধান্তগুলো নিয়েছে।
রাষ্ট্রপতিকে পরিবর্তনের বিষয়ে ছাত্ররা দাবি জানালেও বিএনপির পক্ষ থেকে যেহেতু সমর্থন ছিল না, ঐক্যমত্য ছাড়া সরকার এই বিষয়ে এগোয়নি। এটা সত্য। অর্থাৎ বিএনপির মহাসচিবের বক্তব্যে ১/১১ ইঙ্গিত আছে। তার মানে এটা হচ্ছে যে ১/১১ যে সরকার তারা নিরপেক্ষ ছিল না, তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে নির্বাচন একটা কারচুপির মধ্য দিয়ে বা একটা আয়োজনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়েছিল। তো সেই কথাটাই কিন্তু তিনি আবার বলছেন। আমরা এটাও বলেছি, নাহিদ ইসলামের বক্তব্য, যে আমরা এটাও বলেছি রাজনৈতিক কার্যক্রমে অংশ নিলে আমরা সরকার থেকে বের হয়ে গিয়েই করব। কিন্তু যেভাবে নিরপেক্ষতার কথা বলা হচ্ছে তাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সরিয়ে আরেকটা সরকারের পরিকল্পনা বিএনপির আছে কিনা বা বিএনপি এটা চায় কিনা সেই প্রশ্ন আসছে। যদি চেয়ে থাকে সেটা ১/১১ টাইপের সরকার হবে। আগের বারের ভুক্তভোগী ছিল বিএনপি, পরে তো আওয়ামী লীগের সঙ্গে মিলে ওই সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। সেই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেই জায়গা থেকে আমি কথাটা বলেছি। আগের বারের ভুক্তভোগী হলেও এবারের সুবিধাভোগী তারা হতে পারে, আগের বারের ভুক্তভোগী হলেও এবারের সুবিধাভোগী তারা বিএনপি হতে পারে একটা ১/১১ ধরনের সরকার করলে। অর্থাৎ আগে ১/১১ সরকার ছিল আওয়ামী লীগের পক্ষে, এবার আরেকটি ১/১১ সরকার যদি হয় সেটা হয়তো বিএনপি সুবিধার জন্য করা হতে পারে। সেই অর্থে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। আপনার কেন এমন মনে হচ্ছে? এই বিষয়টা পরিষ্কার করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে বিএনপি এর আগেও বলার চেষ্টা করেছে যে একটা অনির্বাচিত সরকার, দ্রুত একটা নির্বাচিত সরকার হতে হবে। আওয়ামী লীগও বলেছে এটা অনির্বাচিত, অবৈধ, অসাংবিধানিক সরকার। বিএনপিও যখন সে ধরনের কথা বা বক্তব্য দেয় তখন কিন্তু প্রশ্ন ওঠে সরকারকে দেখার দৃষ্টিভঙ্গিটা কি। সেই জায়গা থেকেই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কিন্তু অনেক ধরনের মিল পাওয়া যাচ্ছে। রাষ্ট্রপতি ইস্যু, জুলাই ঘোষণাপত্র ইস্যুতেও বিএনপি বলতে গেলে ছাত্রদের সঙ্গে অবস্থানটা নেয়নি। এই কারণে একটা দূরত্ব তৈরি হয়েছে। বিএনপি যেটা বলার চেষ্টা করছে যে এটা অনির্বাচিত সরকার, এই কথাটা তো ভুল। আসলে এই সরকারের বৈধতা তো নির্বাচন নয়, কারণ ক্ষমতার পট পরিবর্তন তো নির্বাচনের মাধ্যমে হয়নি, একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের পর অভ্যুত্থানের সমর্থনই তো থাকে, মানে অভ্যুত্থানের পর অভ্যুত্থানের সমর্থনেই তো সরকার থাকে, সেটাই বলছেন তিনি। এটাই আছে এবং অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে। এই সরকারকে অনির্বাচিত, অবৈধ, অসাংবিধানিক বলাটা আওয়ামী লীগ বিএনপি তো কাছাকাছি চলে যাচ্ছে। এটা অবশ্যই একটা নতুন বিতর্ক যে বিএনপি যদি যে টোনে সরকারকে সমালোচনা করতে চায়, আওয়ামী লীগ যদি সেই একই কথা বলে তাহলে তাদের মধ্যে আর পার্থক্য থাকবে না এবং মানুষ সেটাই বলবে। সেই কথাটাই নাহিদ ইসলাম আবারও কিন্তু প্রথম আলো সাক্ষাৎকারে তুলে ধরলেন। আমার ধারণা যে এই বক্তব্যের মধ্য থেকেও আবার একটা রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? তারেক রহমানের এই মুহূর্তে কি করা উচিত? দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের এই মতামতটুকুর কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো ভালো ভালো নিউজ দিতে আগ্রহী হব।